দেশে চলমান বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের অসংখ্য নজির রয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে প্রায় প্রতিটি ঘটনার ক্ষেত্রেই পরিণতি ভালো হয়নি। এটি নিয়োগের পর রোগাক্রান্ত প্রতিষ্ঠানে রূপ নিয়েছে অনেক প্রতিষ্ঠিত শিল্প গ্রুপ। এসব প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের কষ্ট করে দাঁড় করানো ব্যবসায় প্রশাসক নিয়োগের পর উন্নয়নের ধারাবাহিকতা না থাকায় দেখা গেছে উদ্যোগগুলো ধ্বংসের মুখে পড়েছে। এতে ঋণ আদায় কিংবা পাওনা পরিশোধ আরও অনিশ্চিত হয়ে গেছে। সম্প্রতি দেশের 10টি শিল্প গ্রুপে রিসিভার নিয়োগের গুজব ওঠায় বিব্রতকর পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিক সবাই। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যক্তিকে শাস্তি দিতে গিয়ে প্রতিষ্ঠান, কর্মসংস্থান ও অর্থনীতি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখতে হবে। দেশ ও অর্থনীতির স্বার্থে ব্যবসাকে টিকিয়ে রাখতে হবে, তা না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে তা ব্যবস্থাপনায় 6 মাসের জন্য একজন রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেক্সিমকো গ্রুপ আপিল করায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে রিসিভার নিয়োগ স্থগিত হয়ে যায়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 15 দিন পরই গত 21 আগস্ট বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদারকে নগদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এই রিসিভার নিয়োগের পর নগদের লেনদেন আগের চেয়ে কমে গেছে। প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে বলেও জানা গেছে। 2020 সালে আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারায় ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। 2011 সালে হলমার্ক সহ 5টি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ঋণের নামে 3.5 কোটি টাকা হাতিয়ে নেয়, যা নিয়ে তখন বড় আলোচনার সমালোচনা তৈরি হয়। সেই ঘটনার বিচার কাজ এখনো চলছে। এদিকে ঋণ খেলাপির পরিপ্রেক্ষিতে জনতা ব্যাংকের গ্রাহক এনটেক্স গ্রুপও রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। অনিয়ম, জালিয়াতি ও তথ্য গোপন করে এনটেক্স গ্রুপের 22 প্রতিষ্ঠানকে 2008 থেকে 2014 সাল সময়ে বিপুল অঙ্কের ঋণ দিয়েছে জনতা ব্যাংক। অনারোপিত সুদ বাদে এসব প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের পাওনা রয়েছে 6,550 কোটি টাকা। 2012 ও 2013 সালে বিসমিল্লাহ গ্রুপ ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রায় 1,200 কোটি টাকার ঋণ নিয়ে ভুয়া এলসির মাধ্যমে তা বিদেশ পাচার করে। এরপর থেকেই সমালোচিত প্রতিষ্ঠানটি দিন দিন শ্রমিক কর্মচারী কমিয়ে উৎপাদন সীমিত রেখে কারখানাটির নামে মাত্র চালু রাখছে। ই-কমার্সের ব্যাপক অনিয়মের কারণে পর্ষদ ভেঙে দেওয়ায় ছন্দপতন ঘটে অনলাইন মাধ্যমে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান ইভ্যালিতেও। এখন পর্যন্ত সেই প্রতিষ্ঠান আর ঘুরে দাঁড়াতে পারেনি, আবার টাকাও ফেরত পায়নি হাজার হাজার গ্রাহক। ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আবুল কাশেম খান কালের কণ্ঠকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যাংক ঋণের উচ্চ সুদের হার এবং উচ্চ মূল্যস্ফীতির সার্বিক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। এর মধ্যে বেসরকারি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকরা রাজনৈতিক আক্রোশে হয়েছেন লাল তালিকাভুক্ত। এছাড়া প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের আশঙ্কায় মনোবল হারাচ্ছেন তারা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।